প্রাণীবিজ্ঞান বিষয়ের অনার্স দ্বিতীয় বর্ষের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমি খালেদ মোহাম্মদ মাসুদুল হাসান, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আমার আজকের আলোচ্য বিষয় নিষেক, অর্থাৎ মানবদেহের নিষেক প্রক্রিয়া। এটি ম্যামালিয়া অধ্যায়ের প্রজননতন্ত্রে, মানব প্রজননতন্ত্রের একটি অংশ, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এটি রয়েছে তোমাদের কোডেটস অংশে, অর্থাৎ জীববৈচিত্র্য 2 বইটিতে। প্রথমে আসবে নিষেক কি বা ফার্টিলাইজেশন কি। আমরা জানি যে শুক্রাণু নিউক্লিয়াস এবং ডিম্বাণু নিউক্লিয়াসের মিলনের মাধ্যমে যে ডিপ্লয়েড জাইগোটটি তৈরি হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় নিষেক, এবং এটি একটি জটিল প্রক্রিয়া এবং এটি কয়েকটি ধাপে নিষ্পন্ন হয় বা সম্পন্ন হয়। তো এবার যাওয়া যাক নিষেক প্রক্রিয়াটি, যে ধাপগুলো রয়েছে এই ধাপগুলো নিয়ে আলোচনা। নিষেকের আবার কিছু প্রকারভেদ রয়েছে, যে নিষেক সংগঠনের উপর ভিত্তি করে, অর্থাৎ কোথায় সংগঠিত হয় এটি এর উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে অভ্যন্তরীণ নিষেক, আর একটি হচ্ছে বহির্নিষেক বা বাহ্যিক নিষেক। অভ্যন্তরীণ নিষেক হচ্ছে যেটি স্ত্রী প্রাণীর দেহের ভিতরে সম্পন্ন হয় নিষেক প্রক্রিয়াটি, তাকে সাধারণত বলা হয় অভ্যন্তরীণ নিষেক, যেমন উচ্চতর মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে হয়ে থাকে। এছাড়া বাহ্যিক নিষেক সাধারণত নিম্ন শ্রেণীর প্রাণী, বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে বেশি দেখা যায়, যেগুলো যেমন আমরা পরপরাগণের কথা বলি, এই ধরনের বিভিন্ন যে ইগুলো রয়েছে সেই সব ক্ষেত্রে সাধারণত বাহ্যিক নিষেক হয়ে থাকে। এইভাবে আরো দু একটি প্রকারভেদ রয়েছে নিষেকের। তো আমার যেহেতু এই ভিডিও চ্যানেলটি বা আমি ভিডিওগুলো করছি, খুবই গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো বা টপিকসগুলো রয়েছে সেটির উপর ভিত্তি করে, যেগুলো সচরাচর তোমাদের পড়তেই হবে এবং প্রশ্ন এখান থেকে আসে সেগুলো নিয়ে। তো সেই হিসাবে আমি নিষেক এবং নিষেক প্রক্রিয়া এবং নিষেকের তাৎপর্য নিয়ে আজকে আলোচনা করব। এখন চলে যাই নিষেক প্রক্রিয়া। প্রথমে স্খলিত শুক্রাণু, অর্থাৎ যে শুক্রাণুগুলো স্খলিত হয় সেগুলোর অ্যাক্রোজোম। আমরা জানি শুক্রাণুর একটি অংশ হচ্ছে অ্যাক্রোজোম, যেটি মাথার দিকে থাকে, আঠার মতো একটি অংশ, যেখান থেকে হায়ালুরোনিডেজ নামক এনজাইম গঠিত হয়। ডিম্বাণুর চারিদিকে অবস্থিত ফলিকল যেসব পদার্থের সাহায্যে পরস্পর যুক্ত থাকে, সেসব পদার্থকে এই এনজাইম পরিপাকের মাধ্যমে শুক্রাণুর গমন পথের সৃষ্টি করে। অর্থাৎ এই এনজাইমের কারণে ডিম্বাণুর চারিদিকে যে ফলিকল কোষ রয়েছে সেই কোষগুলো যে পদার্থের সাহায্যে পরস্পর যুক্ত থাকে, অর্থাৎ প্রত্যেকটা এক একটা ফলিকল কোষ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ডিমের মতো ছোট ছোট দানাদার মতো, এগুলো একসাথে অনেকগুলো পদার্থের সাথে যুক্ত থাকে, এবং সেই পদার্থগুলোকে এই এনজাইমটি নষ্ট করে ফেলা বা পরিপাক অর্থাৎ গ্রাস করে ফেলে। গ্রাস করার কারণে শুক্রাণুর একটি চলার পথ তৈরি হয়, একটি নতুন পথের তৈরি করে। 2 নম্বর স্টেজে গিয়ে এই পথ ধরে শুক্রাণু লেজের সাহায্যে চালিত হয়ে ডিম্বাণুর জোনা পেলুসিডার বাইরের দিকে এসে পৌঁছায়। শুক্রাণুর লেজ, আমরা জানি শুক্রাণুকে 3টি ভাগে ভাগ করা হয়, মস্তক, বক্ষ এবং উদর 4টি ভাগে। কোনো কোনো বইতে 3টি, কোনো কোনো বইতে 4টি। তোমরা ইন্টারমিডিয়েটে এবং স্কুল লেভেলে এটা পড়ে এসেছো। খুবই সহজ একটি অংশ যে শুক্রাণুর গঠন। শুক্রাণুর মাথা, গ্রীবা, বক্ষ এবং লেজ এই 4টি অংশে ভাগ করা হয়। সেই লেজটি সাধারণত লেজটি হচ্ছে শেষের দিকে, যে ব্যাঙাচির মতো দেখতে শুক্রাণু। এই লেজের সাহায্যে আসলে সাঁতার কেটে বেড়ায় শুক্রাণু। তার এরপরে ডিম্বাণু জোনা পেলুসিডা, এই জোনা পেলুসিডা হচ্ছে বাইরের দিকের একটি লেয়ার বা আবরণ ডিম্বাণুর, এর সাথে এখানে এসে পৌঁছায়। এই স্তরে অবস্থিত বিশেষ সংগ্রাহক প্রোটিনে শুক্রাণুর মস্তক ঝিল্লির সংগ্রাহকগুলো বন্ধনের সৃষ্টি করে। অর্থাৎ এই জোনা পেলুসিডার বাইরের দিকে এক ধরনের সংগ্রাহক প্রোটিন রয়েছে। এই প্রোটিনের সাথে শুক্রাণুর যে মস্তক বা মাথা রয়েছে, এর যে আবরণটি রয়েছে, এই আবরণগুলোর মধ্যে কতগুলো সংগ্রাহক অংশ রয়েছে। এই সংগ্রাহকের সাথে ডিম্বাণু সংগ্রাহকের সাথে এক ধরনের বাইন্ড করে, অর্থাৎ বন্ধনের তৈরি করে। এরপর চলে যাব বন্ধনের ফলে উদ্দীপ্ত হয়ে শুক্রাণু মস্তক আরেক ধরনের এনজাইম ক্ষরণ করে, যা ডিম্বাণু জোনা পেলুসিডার অংশকে হজম করে একটি পথের সৃষ্টি করে। তার মানে বুঝতেই পারছো যে বন্ধনের ফলে, অর্থাৎ এই যে এখানে দেখানো হয়েছে এটি একটি ডিম্বাণু, এটি একটি শুক্রাণু। এই শুক্রাণু সাঁতার কেটে যখন এখানে
ডিম্বাণুর এই জোনা পেলুসিডার অংশে যখন লাগে তখন এখানে দেখানো হয়েছে যে শুক্রাণুটি মাথাটি অর্ধেক অংশ ঢুকে ভিতরে প্রবেশ করে ফেলছে। তার মানে এখানে একটি পথের তৈরি করে, এই যে ডিম্বাণু জোনা পেলুসিডার অংশকে হজম করে একটি পথের সৃষ্টি করে, অর্থাৎ এই যে পথের সৃষ্টি করে এই পথ ধরে শুক্রাণু ডিম্বাণুর ঝিল্লির বহির্তলে এসে পৌঁছায়, অর্থাৎ এই যে বাইরের দিকে আসে এখানে। এর মস্তকটি ডিম্বাণুর প্লাজমা মেমব্রেনের সাথে একীভূত হয়ে ডিম্বাণু সাইটোপ্লাজমে প্রবেশ করে। এই যে এই প্লাজমা মেমব্রেনের ভিতর দিয়ে ঢুকে এই সাইটোপ্লাজমের মধ্যে চলে আসলো। এরপর শুক্রাণু মস্তক ডিম্বাণুর অভ্যন্তরে প্রবেশের সাথে সাথে ডিম্বাণুর বাইরের দিকে অবস্থিত লাইসোজোমগুলো এনজাইম ক্ষরণ করে। এনজাইমের প্রভাবে জোনা পেলুসিডা শুক্রাণুর গ্রাহক প্রোটিনগুলো নষ্ট হয়ে যায়, ফলে কোনো শুক্রাণুই আর জোনা পেলুসিডা যুক্ত হতে পারে না। অর্থাৎ এই একটি শুক্রাণু ডিম্বাণুর সাইটোপ্লাজমের ভিতরে প্রবেশ করার সাথে সাথে এই জোনা পেলুসিডার যে আবরণটি আছে, এগুলোর যে কোষগুলো রয়েছে এই কোষগুলো নষ্ট হয়ে যায়, এবং এর নষ্ট হওয়ার সাথে সাথে যে সংগ্রাহক বা গ্রাহক যে কোষগুলো রয়েছে, যে গ্রন্থিগুলো রয়েছে, এইগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার কারণে অন্যান্য যে লক্ষ লক্ষ যে শুক্রাণু বাইরে রয়ে গেছে, এই শুক্রাণুগুলো আর এখানে এসে এই জোনা পেলুসিডার সংগ্রাহক তালিকার সাথে আর বাইন্ড করতে পারে না। তখন এই পথটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ আর কোনো শুক্রাণু ঢুকতে পারে না, একটি মাত্র শুক্রাণুই এখানে প্রবেশ করে। এরপর পঞ্চম স্টেজে গিয়ে দেখা যায় যে শুক্রাণু প্রবেশের ফলে সেকেন্ডারি উসাইটটি উদ্দীপ্ত হয়ে দ্বিতীয় মায়োটিক বিভাজন ঘটিয়ে পরিণত ডিম্বাণু ও দ্বিতীয় পোলার বডি সৃষ্টি করে। এ পর্যায়ে শুক্রাণু ও ডিম্বাণু নিউক্লিয়াসকে যথাক্রমে পুরুষ এবং স্ত্রী প্রো নিউক্লিয়াস বলা হয়। এরপরে দেখো এখানে যখন একটি শুক্রাণু একটি এর ভিতরে প্রবেশ করে, এই যে একটি শুক্রাণু ঢুকে পড়েছে, ঢোকার পরে এর যে উসাইট অর্থাৎ ডিম্বাণুর কোষ যেটি রয়েছে, এই কোষটি উদ্দীপ্ত হয়ে আমরা জানি স্পারমাটোজেনেসিস উজেনেসিস অর্থাৎ উজেনেসিস প্রক্রিয়া দ্বিতীয় মায়োটিক বিভাজন অর্থাৎ শেষ দিকে গিয়ে একটি ডিম্বাণু এবং একটি দ্বিতীয় পোলার বডি সৃষ্টি। এই দ্বিতীয় পোলার বডি নষ্ট হয়ে যায়, তার মানে একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণু। এই পর্যায়ে শুক্রাণু এবং ডিম্বাণুর নিউক্লিয়াসটাকে অর্থাৎ শুক্রাণুর এবং ডিম্বাণুর নিউক্লিয়াসকে যথাক্রমে পুরুষ প্রো নিউক্লিয়াস এবং স্ত্রী প্রো নিউক্লিয়াস হিসাবে আখ্যায়িত করা হয়। এরপর পুরুষ প্রো নিউক্লিয়াসটি ডিম্বাণুর কেন্দ্রের দিকে অগ্রসর হয়ে স্ত্রী প্রো নিউক্লিয়াসের সাথে একীভূত হলে ডিম্বাণুর ডিপ্লয়েড জাইগোটে পরিণত হয়। অর্থাৎ এই যে সাঁতার কেটে গিয়ে এখানে ডিম্বাণুর যে নিউক্লিয়াসটি, এখানে এই শুক্রাণুর যে নিউক্লিয়াসটি আছে, এই নিউক্লিয়াসটি যখন কাছাকাছি একসাথে হয় তখন তারা একত্রীভূত হয়ে একটি জাইগোটের মতো আকার ধারণ করে বা গঠনের তৈরি করে। এটিকে আসলে বলা হয় নিষেক, এবং এর ফলে আমরা একটি ডিপ্লয়েড জাইগোট হিসাবে একটি কোষ হিসাবে পাই। এটি হচ্ছে নিষেক, এবং এটি এই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে একবার নিষেক অর্থাৎ প্রত্যেকবার এই 6টি ধাপের মাধ্যমে নিষেক ক্রিয়া সম্পন্ন হয়। এখন এখানে দেখো একটি ডিম্বাণুর কি অংশগুলো দেখানো হয়, যে এটাকে বলা হয় করোনা রেডিয়াটা, এটি সাইটোপ্লাজমের অংশ, এটি নিউক্লিয়াস, প্লাজমা মেমব্রেন, এই যে সাদা অংশটুকু, আর জোনা পেলুসিডা অর্থাৎ এই যে করোনা রেডিয়াটা নিচের যে মালা, যে পুতির মতো মালার মতো যে অংশটি রয়েছে নিচের দ্বিতীয় লেয়ারটিও বাইরের দিক থেকে, এটি হচ্ছে যে সাদা যে অংশটি রয়েছে, এই সাদা অংশটির বাইরের অংশটি রয়েছে জোনা পেলুসিডা। আর প্লাজমা মেমব্রেন হচ্ছে এই জোনা পেলুসিডার ঠিক পরে গাঢ় করে যে চকলেট কালারের যে বা লালচে যে এটি রয়েছে, এটি হচ্ছে প্লাজমা মেমব্রেন। এই মোটামুটি হলো যে কিভাবে নিষেক কিভাবে সম্পন্ন হয় বা নিষেক প্রক্রিয়ার ধাপগুলো। এরপর নিষেকের তাৎপর্য, নিষেকের ফলাফল, নিষেক কেন দরকার। নিষেক না হলে জীবের ডিপ্লয়ের সংখ্যাকে পুনঃপ্রতিষ্ঠিত করা যাবে না, অর্থাৎ নিষেক জীবের ডিপ্লয়ের সংখ্যাকে পুনঃপ্রতিষ্ঠিত করে। এর ফলে ডিম্বাণু পরবর্তী পর্যায়ের বৃদ্ধির জন্য প্রস্তুত হয়, নাহলে ডিম্বাণু ওইভাবেই অবস্থা থাকে। আমরা জানি যে নিষেক যদি না হয় তাহলে ডিম্বাণু নষ্ট হয়ে প্রাণীর দেহ থেকে একটা পর্যায়ে বের হয়ে যায়। নিষেক পিতামাতার বৈশিষ্ট্য সমন্বিত করে বা রাখে, অর্থাৎ মাতা পিতার যে বৈশিষ্ট্যগুলো আছে এইগুলো পরবর্তী প্রজন্মে ধরে রাখার কাজটি করে হচ্ছে নিষেক। নিষেকের ফলে জীবের প্রকরণের সূচনা ঘটে, অর্থাৎ ভেরিয়েশন যে হয় পরবর্তী প্রজন্মের, সেই প্রজন্মটি সম্পন্ন হয়ে হচ্ছে বা প্রকরণটি হয়ে হচ্ছে এই নিষেকের ফলে। নিষেকের মাধ্যমে ভ্রূণের লিঙ্গ নির্ধারিত হয়ে থাকে, অর্থাৎ নিষেক না হলে ভ্রূণটি কি মেয়ে হবে না ছেলে হবে এটি নির্ধারিত হতো না। নিষেক জীবের বংশ রক্ষার এবং ধারাবাহিকতার নিশ্চয়তা দেয়। এই হচ্ছে মোটামুটি 5 থেকে 6টি নিষেকের তাৎপর্য। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি দেখে নিজের পড়া বাসায় বসে বসে রেডি করবে ধারাবাহিকভাবে, সে আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আলোচনা শেষ করছি।